সন্ধ্যার সময় ছিল। অস্ট্রেলিয়ায় এক ভারতীয় মহিলা ইঞ্জিনিয়ার ডিউটি শেষ করে নিজের বাড়ির দিকে ফিরছিল। সেই সময় সে তার স্বামীর সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ সে ভীত গলায় স্বামীকে বলে, কেউ আমাকে ফলো করছে। এর পরের মুহূর্তেই একটা জোরে চিৎকার শোনা যায়, আর তার শেষ কথাটা শোনা যায়, সে আমাকে থামিয়ে দিয়েছে ডার্লিং। তারপর সব কিছু একদম চুপ হয়ে যায়। এরপর পুলিশ আসে এবং তদন্ত শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত পুলিশের তদন্ত চলছেই। এই মামলায় পুলিশ যেমন হার মানতে রাজি নয়, তেমনি অপরাধীও নিজের দোষ স্বীকার করতে রাজি না। এমনকি অস্ট্রেলিয়ার পুলিশ এই কেসে কয়েক কোটি টাকার পুরস্কারও ঘোষণা করেছে। এখানে আমরা প্রভা অরুণ কুমার মার্ডার কেসের কথা বলছি। তাহলে এই প্রভা অরুণ কুমার কে ছিল? তাকে কেন খুন করা হলো? খুনি কে ছিল? আর এই কেসে পুলিশ কাকে ধরার জন্য ৬ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে? চলুন সবকিছু বিস্তারিতভাবে জেনে নিই এই ভিডিওতে। তার আগে বাংলা ক্রাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলবেন না। গল্পটা ভালোভাবে বুঝতে হলে আগে ভিকটিমের ব্যাকগ্রাউন্ডটা জানা খুব দরকার। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল প্রভা অরুণ কুমার। তার আসল নাম ছিল প্রভা শেট্টি। তার জন্ম ২১শে নভেম্বর ১৯৭৩ সালে কর্ণাটকের দক্ষিণ কানাড়া জেলায়। তার বাবার নাম মহাবল শেট্টি আর মায়ের নাম সরোজনী শেট্টি। তার বাবা একজন কৃষক ছিলেন। তার পড়াশোনা শুরু হয় নিজের গ্রামের সেন্ট অ্যান্টনি প্রাইমারি স্কুল আমটুর থেকে। স্কুল শেষ করার পর সে ঠিক করে যে ইঞ্জিনিয়ারিং লাইনে নিজের ক্যারিয়ার করবে। এই স্বপ্ন পূরণ করার জন্য ১৯৯২ সালে সে কেভিজি ইঞ্জিনিয়ারিং কলেজ সুলিয়ায় ভর্তি হয়। এরপর ১৯৯৬ সালে সে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পায়, তাও আবার দারুণ ভালো নম্বর নিয়ে। ডিগ্রি পাওয়ার পর ১৯৯৮ সালে তার বিয়ে হয় অরুণ কুমার গোবিন্দরাজুর সাথে। বিয়ের পরেও সে কাজ করার সিদ্ধান্ত নেয়। ভালো সুযোগের খোঁজে ২০০০ সালে সে বেঙ্গালুরু চলে যায়। সেখানে সে সফটিং নামে একটি কোম্পানিতে প্রথম চাকরি পায়। ২০০৫ সালে এই কোম্পানিটিকে বিশ্বের পরিচিত টেকনোলজি কনসাল্টিং কোম্পানি মাইন্ডট্রি কিনে নেয়। এরপর প্রভাও ওই কোম্পানিতে কাজ করতে শুরু করে। পরের ১০ বছর ধরে কাজ করায় সে অনেক খ্যাতিও পায়। এর মধ্যে ২০০৬ সালে তার এক কন্যা সন্তান জন্মায়। নাম রাখা হয় মেঘা। তার ক্যারিয়ারে বড় সাফল্য আসে ২০১২ সালে, যখন কোম্পানি তাকে প্রজেক্টের কাজে অস্ট্রেলিয়ায় পাঠায়। সেখানে সে সিডনিতে ডিউটি শুরু করে। প্রায় ৩ বছর ধরে অনেক পরিশ্রম করে এবং ভালোই টাকা জমায়। প্রভা তখন অস্ট্রেলিয়ায় কাজ করছিল, আর ভারতে তাদের ৯ বছরের মেয়ে এবং স্বামী ছিল। কাজ থেকে বিরতি পেলেই মাঝে মাঝে কয়েক মাসের জন্য প্রভা ভারত আসত। অস্ট্রেলিয়ায় প্রায় ৩ বছর কাটানোর পর তার মন সেখানে স্থায়ীভাবে থাকার দিকে যেতে থাকে। সে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করার কথা বলে এবং লোকাল এজেন্টের সাথে পার্মানেন্ট রেসিডেন্সি সম্পর্কেও কথা হয়। তবে তার স্বামী অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসতে রাজি হয়নি। এই কারণেই ২০১৫ সালের এপ্রিল মাসে প্রভা দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তখন মার্চ মাস চলছিল এবং প্রজেক্ট শেষ হতে কয়েকদিন বাকি ছিল। তবে প্রভা ভারত যাওয়ার ব্যাপারে ঠিক করে ফেলেছিল। তাই সে মেয়ের জন্য খেলনা ও অন্যান্য উপহারও কেনা শুরু করে দেয়। কিন্তু উপহারগুলো মেয়েকে পৌঁছে দেওয়ার আগে একটা দুর্ঘটনা ঘটে। এক মুহূর্তে সারা আনন্দ শেষ হয়ে যায়। ঘটনাটা ঘটেছিল ৭ মার্চ ২০১৫ সালে। প্রভা ভারত যাওয়ার জন্য খুবই উচ্ছ্বসিত ছিল। তাই সে সময়ের আগেই যে টার্গেট আছে সেটা পূরণ করতে লাগাতার ওভারটাইম করছিল। ৭ মার্চও সে ওভারটাইম করেছিল এবং রাতে প্রায় ৯টা নাগাদ ওয়েস্ট মিডের রোডস রেলওয়ে স্টেশন থেকে প্যারামাটা স্টেশনের জন্য ট্রেন ধরে। আধা ঘন্টার ভ্রমণের পর সে গন্তব্যে পৌঁছে যায়। এজন্যই সে প্রায়ই হাঁটেই ওয়েস্ট মিডের বাড়ির দিকে চলে যেত। প্যারামাটা পার্কের ঠিক ওপাশেই তার বাড়ি ছিল। ওই রাতে মেঘলা ছিল আর হালকা মুষল ধরা ছিল। যে পথে সে যাচ্ছিল সেখানে একটু অন্ধকারও ছিল। বৃষ্টি আর অন্ধকারের কারণে লোকও খুব কম থাকছিল। রাস্তা নিঃশব্দ ছিল। ফলে প্রভা একটু ভয় অনুভব করতে থাকে। ভয় কাটাতে সে তখনই নিজের স্বামীকে ফোন করে।
স্বামী তখন বেঙ্গালুরুতে মেয়ের সঙ্গে ছিল। ভারতীয় সময় অনুযায়ী তখন প্রায় বিকেল 4টা ছিল, আর অস্ট্রেলিয়ায় রাত প্রায় 9:30। স্বামীর সাথে কথা বলতেই প্রভা নিজের বাড়ির দিকে এগোতে থাকে। খুব বেশি সময় যায়নি, হঠাৎই সে বলে ওঠে, কেউ আমাকে ফলো করছে। যে লোকটা ফলো করছিল তাকে সে খুব বড়সড় ভারী গড়নের একজন মানুষ হিসেবে বোঝায়। সে ঠিক কথাটা শেষ করছে এমন সময় অরুণ ফোনে তার স্ত্রীর ভয়ে কাঁপা গলা শুনতে পায়। প্রভা বলতে থাকে, প্লিজ আমাকে কিছু করো না, তোমার যা দরকার নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। সে বারবার একই কথা বলছিল। হঠাৎই একটা জোরে চিৎকার শোনা যায়। তারপর প্রভা তার স্বামী অরুণকে শেষবার বলে, সে আমাকে থামিয়ে দিয়েছে ডার্লিং, আর সঙ্গে সঙ্গেই ফোন কেটে যায়। অরুণ ভয়ে একের পর এক কল করতে থাকে, কিন্তু ওদিক থেকে আর কোনো সাড়া পাওয়া যায় না। ভারতে বসে সে কিছুই করতে পারছিল না। ওদিকে প্রায় 9:45 দিকে একজন লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তার চোখে পড়ে প্রভা রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে। সে সাথে সাথেই তাকে তুলে সাহায্য করার চেষ্টা করে। লোকটা প্রভার অবস্থা দেখে বুঝে যায় পরিস্থিতি খুবই খারাপ। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি নম্বরে ফোন করে পুলিশ আর অ্যাম্বুলেন্সকে খবর দেয়। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ডাক্তারদের টিমও আসে। সেখানেই প্রভাকে ফার্স্ট এইড দেওয়া হয়, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সঙ্গে সঙ্গে তাকে ওয়েস্টমিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শুরু হয়, কিন্তু ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। রাত প্রায় 12:45 নাগাদ তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ ছিল ছুরি দিয়ে হামলার ফলে অতিরিক্ত রক্তপাত। একজন ভারতীয় ইঞ্জিনিয়ার যে নিজের স্বপ্ন পূরণ করতে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছেছিল আর এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, সে আর বেঁচে রইল না। এই ঘটনাটা ছিল একেবারে নৃশংস খুনের ঘটনা। তাই নিউ সাউথ ওয়েলস পুলিশ এই কেসের জন্য আলাদা একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে এবং তাদের উপর তদন্তের দায়িত্ব দেয়া হয়। পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে মনে করা হয়েছিল এটা হয়তো ছিনতাইয়ের জন্য করা খুন, কিন্তু তদন্তে সামনে আসে প্রভার কাছ থেকে কিছুই চুরি করা হয়নি। তার সোনার চেন, মোবাইল, পার্স সব কিছুই ঠিকঠাক আছে। সেই সময় অনেক ভারতীয়দের উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছিল, আর কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। তাই একটা সন্দেহ উঠেছিল হয়তো এটা বিদ্বেষমূলক হামলা হতে পারে, কিন্তু এই দিক থেকেও পুলিশ কোনো পাকা প্রমাণ খুঁজে পায়নি। যেখানে এই হামলাটা হয়েছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না, ফলে তদন্ত করতে গিয়ে পুলিশকে অনেক সমস্যায় পড়তে হয়। প্রায় 2000-এর বেশি লোককে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোথাও থেকে কোনো ক্লু পাওয়া যায় না। প্রভা তার স্বামীর সঙ্গে ফোনে বলেছিল একজন ভারী গড়নের লোক তাকে ফলো করছিল। সেই সূত্র ধরে পুলিশ এমন কোনো সন্দেহভাজনকে খুঁজতে হাজার হাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, কিন্তু তাতেও কোনো সফলতা আসে না। কিছু ফুটেজে একটা মানুষের ছায়া দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু এত চেষ্টা করার পরেও সেই লোকটার স্পষ্ট ছবি বের করা যায়নি। অনেক দিনের চেষ্টার পরও পুলিশের হাতে কিছুই আসে না। এরপর পুলিশ পরের ধাপে মোবাইল টাওয়ারের ডাটা ব্যবহার করে অপরাধীর কাছে পৌঁছানোর চেষ্টা শুরু করে, কিন্তু এখানেও পুলিশ কোনো সাফল্য পায় না। এর মধ্যে প্রভার স্বামী অরুণ কুমারকে অস্ট্রেলিয়ায় ডাকা হয়, যাতে সে তার স্ত্রীর সব কাগজপত্রের কাজ শেষ করে মৃতদেহ দেশে নিয়ে যেতে পারে। যেহেতু শেষবার প্রভা তার স্বামীর সাথেই ফোনে কথা বলেছিল, তাই অরুণ অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরেই পুলিশ তার মোবাইল ফোন নিয়ে নেয় তদন্তের জন্য। এখানেই পুলিশ একটু অবাক হয়ে যায়, কারণ অরুণের ফোন চেক করে দেখা যায় অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরার আগেই সে নিজের ফোন থেকে প্রায় সব চ্যাট, কল হিস্ট্রি আর অনেক ডাটা ডিলিট করে দিয়েছে। এতে পুলিশের মনে প্রশ্ন ওঠে, যার স্ত্রী সদ্য মারা গেছে সে এমন কঠিন সময়ে নিজের ফোনের ডাটা ডিলিট করতে যাবে কেন? এই কারণেই অরুণ নিজের স্ত্রীর খুনের মামলাতেই সন্দেহভাজন হয়ে যায়। তাকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়, তবে শেষ পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায় না আর তাকে ছেড়ে দেওয়া হয়। সব ফর্মালিটি শেষ করে অরুণ ভারতে ফিরে আসে। প্রভার একটি পার্সোনাল ইন্স্যুরেন্সও ছিল। এর বাইরে কোম্পানির পেনশন ফান্ডের টাকাও তার নামেই ছিল। যখন পুলিশ কোনো স্পষ্ট সন্দেহজনক কিছু পায় না, তখন কয়েক মাস পর প্রভার স্বামী অরুণ কুমার
প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার ইন্স্যুরেন্স আর পেনশন ফান্ডের টাকা পায়। এতে পুলিশের মনে সন্দেহ জাগে, এত বড় অঙ্কের টাকা পাওয়ার জন্যই কি অরুণ নিজের স্ত্রীকে খুন করিয়েছে? এই সন্দেহ থেকেই পুলিশ ভারতে এসে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। তদন্ত দলের কিছু অফিসার ভারতে আসে এবং কর্ণাটক ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে মিলে এই কেসের তদন্ত শুরু করে। এখানে তারা আবার অরুণ কুমার, প্রভার বাবা মা, ভাই এবং পুরনো বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। বেশিরভাগ মানুষকে প্রথম দিকের জিজ্ঞাসাবাদের পরেই ছেড়ে দেওয়া হয়, কিন্তু অরুণকে প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ভারতে এই তদন্তেও নতুন করে তেমন কিছু বের হয়নি, তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। বাইরের দুনিয়ার কাছে অরুণ আর প্রভা ছিল একেবারে আদর্শ দম্পতি, কিন্তু বাস্তবে তাদের মধ্যে অনেক বিষয়ে অশান্তি চলছিল। এর মধ্যে একটা বড় বিষয় ছিল, অরুণ কুমারের অন্য কারও সঙ্গে অবৈধ সম্পর্ক চলছিল। এতেই শেষ না, 2013 সালে একবার প্রভা ছুটিতে ভারতে এলে কোনো একটা বিষয় নিয়ে তার আর অরুণের মধ্যে বেশ বড় ঝগড়া হয়, আর সেই কারণেই কয়েকদিনের মধ্যেই সে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যায়। এর পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে আসা তদন্তকারীরা এমন প্রমাণও পায় যে অরুণ কুমার শ্রীলঙ্কায় থাকা এক মহিলাকে অনেকবার টাকা পাঠিয়েছে। তখন একটা বড় প্রশ্ন ওঠে, ওই টাকা কি প্রভাকে শেষ করার জন্য শ্রীলঙ্কা হয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল? এই দিকটাও খতিয়ে দেখা হয়। তখন যাকে অরুণ টাকা পাঠাচ্ছিল সেই মহিলা জানায় সে আসলে অরুণের পুরনো বন্ধু। তার খুব টাকার দরকার ছিল, তাই সে অরুণের কাছ থেকে শুধু ধার নিয়েছিল। অস্ট্রেলিয়া থেকে ভারতে এসে তদন্ত করা অফিসাররা তেমন কোনো বড় প্রমাণ জোগাড় করতে পারেনি, তবে অরুণের আসল চরিত্রটা অনেকটাই সামনে এনে দেয়। এরপর অনেক বছর ধরে এই কেসের তদন্ত চলতেই থাকে, কিন্তু পুলিশ না খুনির কোনো হদিশ পায়, না অরুণের বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ খুঁজে পায়। প্রায় 10 বছর পর 2025 সালে এই মামলার শুনানি শুরু হয়। পুলিশের পক্ষ থেকে প্রায় 3900 পাতার একটা বড় রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়, যেখানে মূলত অরুণ কুমারের দিকেই আঙুল তোলা হয়। যখন কেসের শুনানি শুরু হয় তখন প্রভার বাবা মা আর ভাইকেও অস্ট্রেলিয়ার আদালতে ডাকা হয়। পাশাপাশি অরুণ কুমারকেও শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়, কিন্তু অরুণ সেখানে যেতে অস্বীকার করে এবং কোনোভাবেই শুনানিতে অংশ নেয় না। অরুণের এই আচরণে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। তারা মনে করতে থাকে প্রভার খুনের পিছনে হয়তো অরুণের কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে অরুণ কুমারের বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ ছিল না, তাই আদালত তাকে অপরাধী ঘোষণা করেনি, কিন্তু সন্দেহভাজন হিসেবেই রাখা হয়। এরপর 2025 সালে পুলিশ এই কেস নিয়ে একটা বড় ঘোষণা করে। তারা জানায়, যদি কারও কাছে প্রভার মৃত্যুর সঙ্গে জড়িত কোনো তথ্য থাকে তাহলে যেন সে পুলিশকে জানায়। এর বদলে তাকে পুরস্কার হিসেবে $1 মিলিয়ন অর্থাৎ প্রায় 6 কোটি টাকার মতো দেওয়া হবে। এই ঘোষণার পাশাপাশি পুলিশ কেসটা বন্ধ না করে এটাকে আনসলভ কেস হিসেবে রেখে বিশেষ তদন্তকারী টিমের কাছে পাঠিয়ে দেয়, যারা এমন অমীমাংসিত মামলাগুলো নিয়ে কাজ করে। পুলিশের মতে প্রভার মৃত্যু কোনো হঠাৎ করে হওয়া হামলা ছিল না, এটা পুরোপুরি পরিকল্পনা করে করা একটা ষড়যন্ত্র ছিল, আর এর পেছনে নিশ্চয়ই কোনো পরিচিত লোকের হাত আছে। একজন পুলিশ অফিসার বলেন, তাদের পুরো বিশ্বাস এই পৃথিবীতে এমন কেউ না কেউ আছেই যে প্রভার মৃত্যুর আসল কারণ আর সত্যিটা জানে, আর একদিন না একদিন সেই সত্যি সামনে আসবেই। এই আশাতেই পুলিশ এখনও এই কেস বন্ধ করেনি, তদন্তও থামায়নি, বরং যে কেউ তথ্য দিবে তাকে বড় অঙ্কের পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। এখন সময় বলবে পুলিশ প্রভার খুনিকে ধরতে পারবে কিনা। যাই হোক, আপনাদের মতে প্রভার খুনি কে হতে পারে? আর পুলিশ যে তার স্বামী অরুণ কুমারের ওপর সন্দেহ করছে সেটা কতটা ঠিক বলে আপনার মনে হয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করতেও ভুলবেন না। আর যদি এখনও বাংলা ক্রাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাও চাপ দেন। এমনই আরও ক্রাইম স্টোরি গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।